where the mind is without fear and the head is held high, where knowledge is free. হ্যালো স্টুডেন্টস, আমরা আগের দিন দেখেছিলাম ইউনিট 2 পড়তে গিয়ে আমাদের ফার্স্ট লেসনের যে জনের সাথে কি ঘটনা ঘটেছিল। সে তার ইচ্ছা মতো একটা জাহাজে ভ্রমণে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে তার জাহাজের যে নাবিক হয়ে জীবনযাপন করা, সেই জীবনযাপনের বেশ অনেক দিন পার হয়ে গেছে, 1 বছর 1 দিন হয়ে গেছে, কিন্তু সে একবারের জন্য মাটিতে পা ফেলতে পারেনি। সে কারণে তার মনে খুব ইচ্ছা হচ্ছে যে সে মাটিতে পা ফেলবে, কিন্তু কিছুতেই তার ক্যাপ্টেন তাকে আলাদা করতে চাইছে না। কারণ তাকে যদি আলাদা করে আর অন্য কোনো ক্যাপ্টেন তাকে নিয়ে নেয় জাহাজে, তাহলে তো তার লস হয়ে যাবে। সেইখানে গিয়ে আমাদের আগের সেকেন্ড ইউনিটটা শেষ হয়েছিল। সেকেন্ড ইউনিটটা শেষ হওয়ার পরে আমাদের সেখানে কিছু এক্সারসাইজ আছে, অ্যাক্টিভিটি আছে, যে অ্যাক্টিভিটিগুলো আমাদের করতে হবে। আমি কিছুটা বোর্ডে করে দিয়েছি, আগে আমি পড়ে দিই সেই অ্যাক্টিভিটিগুলো, বাকিটা তারপর আমি করিয়ে দিচ্ছি। তাহলে আমাদের প্রথম অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটি 4। তাহলে আমরা যা বললাম তার উপর থেকে অ্যাক্টিভিটি 4-এ কী আছে দেখ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলছে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাকে এবার এখানে যে বাক্যগুলো দেওয়া আছে সেই বাক্যগুলোকে পূর্ণ করতে হবে। এখানে খুব ভালো করে মনে রাখতে হবে, আমাদেরকে বাক্যগুলো পূর্ণ করতে দিয়েছে, তার মানে হচ্ছে যতটুকু বাক্য আছে তার সাথে মিলিয়ে বাকি অংশটাকে যোগ করতে হবে। আমি হট করে একটা অংশ কেটে নিয়ে ওখানে বসিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না, আমাকে বাক্যটার সাথে মিলাতে হবে। তাহলে বাক্যর সামনের অংশটা কি আছে আগে দেখি। দ্য ক্যাপ দ্যাট সেলার্স মোস্ট ডিজায়ার। বলছে যে টুপিটা একটা সেলার বা নাবিকের সব থেকে বেশি পছন্দের ছিল, সব থেকে বেশি চাহিদার ছিল। সেই টুপিটা কি ছিল? ইজ এ ক্যাপ ফুল অফ উইন্ড। সেটা হচ্ছে এমন একটা ক্যাপ যার মধ্যে প্রচুর হাওয়া ভরা আছে, যখন ইচ্ছা যেদিকে ইচ্ছা হাওয়া দেওয়া যেতে পারে। 2 নম্বর বি, সিইং এ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর। বলছে ঠিক জাহাজটাকে একটা পাড়ের কাছে নোঙর করা অবস্থায় দেখে কি হয়েছিল, দেখার পরে কি হয়েছিল? জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন। জন কি করেছিল? সে ক্যাপ্টেনের কাছে রিকোয়েস্ট করেছিল টু টেক হিম অ্যালং, তাকে তার সাথে করে নিয়ে যাওয়ার জন্যে। বাই টুইস্টিং দ্য ক্যাপ, 3 নম্বর, বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন। সামন মানে হচ্ছে ডাকা। বলছে সেই ক্যাপটাকে তার মাথার উপরে ঘুরিয়ে জন ডাকতে পারতো। কাকে ডাকতে পারতো? দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড। সে ইচ্ছা মতো পূর্বের হাওয়াকে অথবা পশ্চিমের হাওয়াকে ডাকতে পারতো। লাস্ট 4 নম্বর, জন ডিজায়ার টু সি দ্য ল্যান্ড বিকজ। জনের মনের মধ্যে একটা ল্যান্ড বা স্থলভাগকে দেখার প্রচণ্ড ইচ্ছা জেগেছিল। কেন জেগেছিল? একটু আগে আমি বললাম, হি হ্যাড টু সেট ফুট অন ল্যান্ড ফর এ ইয়ার অ্যান্ড এ ডে। এখানে হ্যাড টু সেট ফুটের জায়গায় হ্যাড নট সেট ফুট হবে। হ্যাঁ, এখানে হি হ্যাড নট সেট ফুট। হি হ্যাড নট সেট ফুট অন ল্যান্ড ফর এ ইয়ার অ্যান্ড এ ডে। সে 1 বছর এবং 1 দিনের জন্য সে মাটিতে পাই রাখতে পারেনি, যে কারণে তার মাটিতে পা রাখার জন্য প্রচণ্ড চাহিদা জন্মেছিল মনের মধ্যে। এরপরে আছে অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কি আছে? আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, এ বি সি করে 3টে প্রশ্ন আছে। এই যে আমরা সেকেন্ড ইউনিটটা পড়েছি সেখান থেকে প্রশ্নগুলো আনসার আমাদের লিখতে হবে।
তার প্রথম প্রশ্নটা কি আছে জেনে নি। হোয়াই ডিড দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ? বলছে সেই ফেয়ারিম্যানটা জনকে একটা উইন্ড ক্যাপ দিল কেন? জনকে অন্য কিছু দিতে পারতো, একটা উইন্ড ক্যাপ কেন দিল? দ্য ফেয়ারিম্যান অফার্ড জন, সেই ফেয়ারিম্যানটা মানে পরিমানবটা জনকে দিয়েছিল, অফার করেছিল দ্য উইন্ড ক্যাপ, একটা হাওয়াপূর্ণ টুপি। তার কারণ কি? বিকজ, তার কারণ হচ্ছে জন পুট দ্য টার্টেল অন হিজ হেড। জন কি করেছিল? সেই টার্টেলটাকে তার মাথাতে বসিয়েছিল টু কিপ ইট সেফ, এটাকে সুরক্ষিত রাখবার জন্যে। যে কারণে যেহেতু সে মাথায় বসিয়ে তাকে সুরক্ষিত রেখেছিল, তাই তাকে সেরকমই একটা জিনিস দিল যেটা সে মাথায় পরতে পারবে। তাই তাকে এরকম একটা ক্যাপ দিল, উইন্ড ক্যাপ, যেটা সে মাথায় পরিধান করতে পারবে। ওকে, বুঝতে পেরেছো? এবার আমাদের সেকেন্ড বি নম্বর কোয়েশ্চেন। তাহলে বি নম্বরটাতে কি কোয়েশ্চেন আছে আমাদের? বি নম্বরে আছে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ। অ্যাসোসিয়েটেড মানে সংযুক্ত, কন্ডিশন মানে হচ্ছে শর্ত। বলছে সেই উইন্ড ক্যাপটার সাথে একটা শর্ত যুক্ত ছিল, সেই শর্তটা কি ছিল? দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ ওয়াজ, যে শর্তটা উইন্ড ক্যাপের সাথে সংযুক্ত ছিল সেটা ছিল বলে ইনভার্টেড কমার মধ্যে। যেহেতু বই থেকে আমি কোট করছি, সিন অংশ থেকে কোট করছি, সেই কারণে ইনভার্টেড কমার মধ্যে লিখছি। আমি এটা ন্যারেশন করেও লিখতে পারি, তখন আর ইনভার্টেড কমা দিতে হবে না। কিন্তু একটা কথা মনে রাখবে, যখন আমরা ইনভার্টেড কমার মধ্যে কিছু একটা কোট করব, তখন সবসময় বইয়ে যা আছে হুবহু সেটাই লিখতে হবে। ওখানে কিন্তু একটা দাড়ি কমাও পর্যন্ত চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? তাহলে নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ। কোনো মানুষের হাত কোনোদিনও জনের মাথা থেকে একবার টুপিটা জন পরে নিলে আর খুলতে পারবে না। এটা ছিল শর্ত, ঠিক আছে? 3 নম্বর কোয়েশ্চেন, হোয়াই ডিড জন বিকেম পপুলার উইথ দ্য সেলার্স? জন সমস্ত নাবিকদের মধ্যে খুব পপুলার, অল্প সময়ে খুব বিখ্যাত হয়ে গেল, জনপ্রিয় হয়ে গেল কেন? জন কুড সাপ্লাই দ্য উইন্ড দ্যাট দ্য সেলার্স কল্ড ফর। তখনকার দিনে আগেই বলেছি, জাহাজ চালানোর একমাত্র রাস্তা ছিল হাওয়া, কারণ পালে সেই হাওয়ার মাধ্যমেই জাহাজগুলো চলতো। এবং জনের কাছে এমন একটা টুপি ছিল যেটা যেমন ইচ্ছা তেমন হাওয়া দিতে পারতো, অটোমেটিক হাওয়া তৈরি করতে পারতো আকাশে, জাদুর মতো, জাদুর টুপি তো ওটা। সেই কারণে কি হয়েছিল? সো হি বিকেম পপুলার উইথ দ্য সেলার্স। তাই সমস্ত নাবিকদের মধ্যে সে খুব জনপ্রিয় হয়ে গেল, কারণ যখন যেদিকে ইচ্ছা সে হাওয়া দিতে পারে আর জাহাজ যেতে পারে। তার ফলে সে যেই জাহাজে থাকবে সেই জাহাজ কখনো সমুদ্রে কোথাও আটকে পড়বে না। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 5 আমাদের হয়ে গেল। তাহলে এই পর্যন্ত আমাদের সেকেন্ড ইউনিট শেষ হয়ে গেল। এবার আমরা থার্ড ইউনিট শুরু করব, ঠিক আছে? শুরু করি। ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে, হি বেগড দ্য ক্যাপ্টেন হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড। সাইটেড মানে হচ্ছে দৃশ্যের মধ্যে আসা। যখনই তারপর থেকে 1 বছর 1 দিন হয়ে গেছে, জনের আর ভাল লাগছে না, যখনই সে দূর থেকে একটা স্থলভাগ দেখতে পায়, সে তার ক্যাপ্টেনের কাছে একটাই আবদার করে, ও লেট মি গো অ্যাশোর। অ্যাশোর মানে হচ্ছে সেই স্থলভাগের কাছে, আমাকে সেই স্থলভাগের পাড়ে একটু নামতে দাও, জাস্ট ফর ওয়ান ডে, মাত্র 1 দিনের জন্য। হি বেগ দ্য ক্যাপ্টেন, বেগ মানে হচ্ছে ভিক্ষে করা, এখানে আবেদন করা। সে একদম ক্যাপ্টেনের কাছে আবেদন করলো হাত জোর করে, হোয়েন দে সাইটেড ল্যান্ড, যখন তারা কোনো একটা স্থলভাগ দেখতে পেল। হি প্রমিসড হি উড রিটার্ন, সে প্রমিসও করলো যে আমি আপনার কাছে প্রমিস করছি, কথা দিচ্ছি যে আমি ফিরে আসবো। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন সে কিছুতেই রাজি হলো না। আনমুভড মানে সে কোনো দিকে না তাকিয়ে নিজের যেটা ইচ্ছা সেটাতেই সে দৃঢ় হয়ে থাকলো, জনকে সে ছাড়বে না। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, কিন্তু জনের স্বপ্নের উপরে তো আর কেউ হাত দিতে পারলো না। জন, আমরা যেগুলো জীবনে পাই না, আমরা স্বপ্নে অনেক সময় সেগুলো দেখি, সেরকমভাবে জনও রাত্রে শুয়ে দিনে শুয়ে যখনই সে ঘুমায় খালি একটাই স্বপ্ন দেখতে থাকলো, যে সে সমুদ্র থেকে ডাঙাতে এসে নেমেছে। ওয়ান কোয়াইট আফটারনুন, এরকমই একদিন একটা শান্ত দুপুরবেলায়, কোয়াইট মানে হচ্ছে শান্ত আর আফটারনুন মানে হচ্ছে দুপুরবেলা, হিলে ফাস্ট অ্যাসলিপ, জন ফাস্ট অ্যাসলিপ মানে হচ্ছে গভীর ঘুমে মগ্ন হওয়া। জন গভীর ঘুমে মগ্ন হয়ে আছে। অ্যান্ড ফেল টু ড্রিমিং এবেং, এবং স্বপ্নে সে শুয়ে শুয়ে আবার সেই স্বপ্নে বিভোর হয়ে গেছে। ফেল টু ড্রিমিং এগেন, এগেন মানেটা কি? এগেন মানে হচ্ছে আবার, মানে সে বারবার স্বপ্ন দেখছে। আননোন টু হিম, তার অজান্তেই, সে কিন্তু জানে না, সে ঘুমিয়ে আছে, সে জানে না। দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, অফশোর মানে হচ্ছে ঠিক পাড় থেকে একটু দূরে। তার জাহাজটা সেই দিন সেই সময় তার যে বাড়ি ছিল গ্রাম, সেই গ্রামেরই যে পাড়টা ছিল যেখান থেকে তার প্রথম যাত্রা শুরু হয়েছিল সমুদ্রের পাড়, সেখান থেকে একটু দূরে জাহাজটা জলের উপরে দাঁড়িয়ে আছে, সে কিন্তু জানে না।
ইন জনস ড্রিম দ্য সিজনস টার্ন র্যাপিডলি। জনের স্বপ্নের মধ্যে একটার পর একটা সিজন পরিবর্তন হচ্ছে খুব তাড়াতাড়ি। স্বপ্নের মধ্যে তো সব কিছুই সম্ভব। সেরকমভাবে এই গ্রীষ্ম, তারপরে বর্ষা, তারপরে শরৎ, এইভাবে পরপর পরপর চেঞ্জ হচ্ছে। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন সো জন ইন হিজ বেড। এবং এই একটা করে সিজন চেঞ্জ হচ্ছে, আর জন বিছানার মধ্যে শুয়ে শুয়ে একবার এপাশ থেকে ওপাশ ঘুরছে, একবার ওপাশ থেকে এপাশ ঘুরছে। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন ইজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। কনসিকুয়েন্টলি মানে তার সাথে সাথে কি হচ্ছে, জন যখন এপাশ ওপাশ ফিরছে শুয়ে শুয়ে, তখন তার মাথায় যে টুপিটা পড়ে আছে সেই টুপিটাও একবার এদিক একবার ওদিক ঘুরছে। ইট কল্ড আপ এ স্কোয়াল। আর টুপিটা ঘুরলেই তো হাওয়া তৈরি হয়, তাই না? আর যেই জন এপাশ ওপাশ ঘুরছে তার সাথে টুপিটাও এপাশ ওপাশ ঘুরছে, ইট কল্ড আপ এ স্কোয়াল। স্কোয়াল মানে হচ্ছে হঠাৎ করে শুরু হওয়া একটা ঝোড়ো হাওয়া। হঠাৎ করে আকাশে একদম নিস্তব্ধ ছিল, হঠাৎ করে আকাশে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেল। ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, আকাশ পরিষ্কার, মেঘ নাই, কিছু নাই, হঠাৎ করে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেল। দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। এবং এই ঝোড়ো হাওয়াটা এসে জাহাজে আঘাত করলো আগে থেকে কোনো সতর্ক বার্তা ছাড়াই। আগে থেকে যদি দূরে মেঘ টেক দেখা যায়, তাহলে নাবিকরা কি হয়, সচেতন হয়ে যায়, ভালো করে দড়ি টড়ি দিয়ে ভালো করে পালের সমস্ত কাপড় টাপড়গুলো, মাস্টগুলো সব কিছু বেঁধে দেয়। কিন্তু সেগুলো কিছুই তারা বুঝতে পারলো না। হঠাৎ করে এমন ঝড় হলো, ঝড় মানে এখনো ঝড় হয়নি, জোরে জোরে হাওয়া বইছে, যে হাওয়াটা এসে তাদের জাহাজকে ধাক্কা মারলো। তারপরে কি হলো, দ্য উইন্ড হ্যাড বিন হুইরলিং অ্যাবাউট। হুইরলিং মানে হচ্ছে গোল 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 করে গর্জন করে ঘুরতে থাকা। সে তো এদিক ওদিক ঘুরছে, হাওয়া ওরকমভাবে ঘুরছে। দ্য বোট টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। বলছে এবং এত জোরে হাওয়া বইতে শুরু করলো হঠাৎ করে, টিয়ারিং দ্য সেলস, সমস্ত পালের কাপড় টাপড় ছিঁড়ে দিল, এবং স্ন্যাপিং দ্য স্পার্স। স্পার্স মানে হচ্ছে সেই বড় লাঠিগুলো যার উপরে পালের কাপড়গুলো বাঁধা থাকে। স্ন্যাপিং মানে হচ্ছে তাতে সজোরে আঘাত করা। এত জোরে জোরে আঘাত করলো যে সেই বড় বড় লাঠিগুলো, তক্তাগুলো, সেগুলো পর্যন্ত ভেঙে টেঙে গেল। ইট ইজ হিজ ফল্ট দ্য সেলার্স ক্রাইড। বাকি সমস্ত নাবিকেরা চিৎকার করে, তারা বুঝতে পারলো যে কি কারণে হয়েছে, তারা চিৎকার করে দোষারোপ করে জনের দিকে তাকিয়ে বলল সব ওর দোষ। ফল্ট মানে হচ্ছে দোষ। দে শাউটেড ইন অ্যাঙ্গার। তারা রাগে চিৎকার করতে শুরু করলো। অ্যান্ড ফিয়ার, তার সাথে সাথে তারা ভয়ও পাচ্ছে। অ্যান্ড ট্রাইড টু রিভ দ্য ক্যাপ অফ হিজ হেড। এবং রাগের চোটে তারা সবাই মিলে কি করলো, তার মাথা থেকে তার টুপিটাকে খুলে নেওয়ার চেষ্টা করলো। রিভ অফ মানে টেনে খুলে নেওয়া। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল। কিন্তু তারা তো আনসাকসেসফুল হলো, সফল হলো না, কারণ আগেই বলা আছে কোনো মানুষের হাত খুলতে পারবে না। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ। তার কারণ তার মাথায় যে টুপিটা যখন পড়েছিল সেটা যেমন তেমন টুপি নয়, ফেয়ারি ক্যাপ মানে পরিমানবের দেওয়া টুপি। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট। তারা কি করলো, যখন দেখলো টুপিটা খুলতে পারছে না, তখন জোরে করে টুপিটা টানলো, ভালো করে মাথার মধ্যে টুপিটাকে ঘুরিয়ে দিল। যা, টুপি ঘুরিয়ে দিলে কি হবে, ভালোর থেকে উল্টা আরো মন্দই হয়ে গেল। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম। সেই কারণে এতক্ষণ ধরে যে জোরে জোরে হাওয়াটা বইছিল সেটা আবার ঝড়ে পরিণত হলো। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন। মাইটি মানে শক্তিশালী, মাইটিয়েস্ট মানে সব থেকে শক্তিশালী। বলছে সব থেকে শক্তিশালী ঝড় যেটা তারা এর আগে কখনো দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম। খবর চলে গেল ক্যাপ্টেনের কাছে, জানতে পেরে ক্যাপ্টেন তার লোকেদেরকে অর্ডার করলো, জনকে আমার কাছে নিয়ে আসো। প্রচণ্ড রেগে গেছেন তিনিও। ইন অ্যাঙ্গার, প্রচণ্ড রাগে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপ ক্যাপ। তিনি কি করলেন, রাগের চোটে তার টুপির পেছন দিকটাতে তার মাথাটাকে চেপে ধরলেন। টুইস্টেড হিম থ্রাইস, তাকে 3 বার ঘোরালেন। টুইস্ট করা মানে হচ্ছে ঘোরানো, তাকে 3 বার ঘোরালেন। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি। ফ্লাং মানে ছুঁড়ে দেওয়া, এবং তারপরে তাকে সেইভাবে ধরে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন। কি ভয়ঙ্কর দেখ, যাকে নিয়ে এতদিন কাজকর্ম করলো, সব কিছু ভালো হলো, ততক্ষণ ঠিক ছিল, তাকে ছাড়ছিলই না। আর যেই তার জন্য একটা ভুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে রেগে তাকে একদম মাথায় চুলের মুঠি ধরে ঘুরিয়ে তাকে সমুদ্রের মধ্যে ফেলে দিল। বাবা মায়ের কথা না শুনলে এরকমই হয়। But the wind called up by the cap span and the ship 3 times around. এবং কি হলো, যেই ক্যাপ্টেনটা তার মাথার সেই চুলের পেছন দিকটা ধরে, টুপির পেছন দিকটা ধরে তার মাথাটাকে 3 বার ঘুরালো, সাথে সাথে ঝড়টাও মাথার উপরে ঘুরতে শুরু করলো, এবং জাহাজটাও 3 বার বন 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 করে ঘুরে গেল সেই জলের উপরে।
অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, এদিকে জনকে তো জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে, বেচারা জন সে আস্তে আস্তে সেই ঢেউয়ের মধ্যে দিয়ে জলের নিচে আস্তে আস্তে পড়ে যাচ্ছে। দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, টুপিটাতে শর্ত ছিল মানুষের হাত খুলতে পারবে না, কিন্তু প্রকৃতির উপরে তো কোনো নিষেধাজ্ঞা নেই, প্রকৃতি তো খুলতে পারবে। সেই জলের তোড়ে, সেই স্রোতের তোড়ে তার মাথা থেকে টুপিটা খুলে গেল। সুন দ্য স্টর্ম স্টপ, যেই মাত্র তার মাথা থেকে টুপিটা খুলে গেল, সঙ্গে সঙ্গে একদম ঝড় টর সব থেমে গেল, একদম পরিষ্কার হয়ে গেল সব কিছু। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, এবং জন সাঁতার কাটতে পারতো, তাই সে কি করলো, সাঁতার কাটতে কাটতে সামনে যে পাড় আছে সেই পাড়ে এসে উঠলো। পাড়টা কোথায়? তার নিজের গ্রামে। দ্য ক্যাপ ফলোড হিম, সে পিছন ঘুরে দেখলো জলের মধ্যে সেই টুপিটাও ভাসতে ভাসতে তার পিছন পিছন চলে এসছে। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড জন পিকড আপ দ্য ক্যাপ, তারপরে জন যখন সে স্থলভাগের উপরে উঠে দাঁড়ালো, সে তার পেছন পেছন ভেসে আসা টুপিটাকেও হাতে তুলে নিল। অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, এবং সে দৌড়াতে দৌড়াতে তার মা এবং তার যে ফার্ম, খামার বাড়ি আছে, সেই খামারের দিকে দৌড়ে গেল। এগেন ইন উইন্টার, তারপরে সারা বছর সে বাড়িতেই থাকলো। ঠিক তারপরে যখন আবার শীত আসলো, ওখানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে শীতকাল মানেই হচ্ছে চারিদিকে বরফে ঢেকে থাকে। সেই সময় কোনো মাঠ ঘাটে কোনো চাষাবাদ হয় না, সব তো বরফে ঢেকে থাকে। ঠিক যখন শীত আসলো, তখন গোটা মাঠ ঘাটে বরফ ঢেকে আছে, তখন জন কি করবে? হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, যখন একদম তুষার তার বাড়ির সমস্ত ক্ষেতগুলোকে হেভি মানে বিশাল উঁচু করে ঢিপি করে একদম ঢেকে দিল। হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, সে আবার সমুদ্রের কথা, তখন তার কাজ নেই মাঠে, সে বাড়িতে শুয়ে শুয়ে আবার সমুদ্রের স্বপ্ন দেখতে থাকলো। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোব মানে হচ্ছে আলমারি, যেখানে জামা কাপড় ঝুলিয়ে রাখা হয়। জন কি করলো? সেই ওয়ার্ড্রোবের কাছে গেল, দরজা খুললো। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, সেখানে ভেতরে তার ফেয়ারি ক্যাপটা রাখা আছে, সেই ফেয়ারি ক্যাপটাকে বার করলো। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর এ লং মোমেন্ট, স্টেয়ার্ড মানে হচ্ছে এক দৃষ্টে তাকিয়ে থাকা, চোখের পলক না ফেলে। সে কি করলো? টুপিটাকে হাতে নিয়ে এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, মানে সে কি করবে ভাবছে। টাকিং ইট ইন ইজ শার্ট, তারপরে সে কি করলো? টাক মানে হচ্ছে ভাঁজ করে একটা জায়গায় আটকে দেওয়া, সে সেটাকে ভাঁজ করে তার পকেটের শার্টের মধ্যে আটকে নিল। হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে দৌড়াতে দৌড়াতে তার সেই মাঠে চলে গেল, তার ক্ষেতের মাঠে, যেখানে সে সেই ফেয়ারি ক্যাপটা পেয়েছিল সেই টার্টেলের কাছ থেকে। হি প্লেস দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন, সে কি করলো? পকেট থেকে সেই উইন্ড ক্যাপটাকে বার করে একটা পাথরের নিচে গুজে দিল। হোয়ার হি নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট, যেখানে সে জানতো এখান থেকে সেই ফেয়ারিম্যানটা, পরিমাণবটা এই টুপিটা পেয়ে যাবে। দেন হি লেফট এগেন ফর দ্য সিজ, তারপরে আবার সে সেখান থেকে চলে এসে জামা কাপড় গুছিয়ে নিয়ে আবার সমুদ্র যাত্রায় চলে গেল। এবার কিন্তু সে আর উইন্ড ক্যাপটা নিয়ে গেল না। কেন নিয়ে গেল না আমি একটু পরে বলছি। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর, বলছে তারপর থেকে তার বাকি গোটা জীবনটা জন অর্ধেক বছর সে স্থলভাগে কাটায়, বাবার সাথে সে তোর ক্ষেত খামারে কাজকর্ম করে, আর বাকি অর্ধেকটা সময় মানে বাকি 6 মাস যখন সব কিছু বরফে ঢেকে থাকে আর চাষাবাদ হয় না, তখন সে চলে যায় সমুদ্রে জাহাজে করে ব্যবসা করতে। টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড এ 100 একর ফার্মল্যান্ড, এবং তারপরে শেষে কি হলো? সে তার নিজের জন্য, এই যে সে 6 মাস বাড়িতে কাজ করছে, 6 মাস বাইরে কাজ করছে, সব কাজের থেকে তো সে কিছু কিছু করে টাকা পাচ্ছে, সেই টাকাগুলো জমিয়ে শেষ পর্যন্ত সে কি করলো? হি ওন্ড হিজ ওন বোট, সে তার নিজের একটা নৌকা কিনে নিল। অ্যান্ড 100 একর ফার্মল্যান্ড, 100 একর জমি কিনে নিল চাষাবাদের জন্য। ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, তারপর থেকে তার একটা নতুন নাম হয়ে গেল। কি নতুন নাম হলো? আর জন তার নাম থাকলো না, সবাই তাকে অন্য নামে ডাকতে শুরু করলো। নামটা হয়ে গেল ক্যাপ্টেন টার্টেল, নাবিক কচ্ছপ। কেন হলো এরকম নাম? ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, তার কারণ সে বছরের যতটা সময়, তার জীবনে যতটা সময় সে ডাঙার উপরে কাটাচ্ছিল, ঠিক সময় সে জলের মধ্যে কাটাচ্ছিল, যেমন একটা কচ্ছপ কাটায়। যেহেতু কচ্ছপের সাথে তার মিলটা চলে আসলো, সেই কারণে তার নামই হয়ে গেল নাবিক কচ্ছপ বা ক্যাপ্টেন টার্টেল।
ঠিক আছে, এখানে আমাদের গল্পটা শেষ, থার্ড ইউনিট শেষ হয়ে গেল। এবার কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো আমি তোমাদেরকে করে দেখিয়ে দেবো কি করে করবে। আমি যখন যখন যেটা করছি তোমরা কিন্তু তখন তখন সেটা খাতায় লিখে নেবে, তার কারণ এইগুলো ভালো করে পড়াশুনো করতে হবে, আমাদের স্কুলের পরীক্ষাতে এগুলোই আসবে। টেক্সট বইটাকে খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে তো? ওকে, তাহলে আমি যেটা বলছিলাম যে কেন জন টুপিটা নিয়ে গেল না, জন টুপিটা নিয়ে গেল না তার পিছনে একটা কারণ আছে। তার কারণ হচ্ছে যে তখন তার টুপিটা প্রয়োজন ছিল এই কারণে যে তখন সে জাহাজ এবং সমুদ্র সম্পর্কে কিচ্ছু জানতো না। বিগত 1 বছর 1 দিনে জাহাজ, সমুদ্র এবং সমুদ্রের বিভিন্ন অবস্থাতে জাহাজ চালানো সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান হয়ে গিয়েছে। তার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটেছে তার সাথে, সেই টুপিটা থাকার জন্য তার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যে কারণে সেই জাহাজটা প্রায় ডুবে যাচ্ছিল। সেই কারণে সে সেই আর রিস্ক নিতে পারলো না, সে টুপিটা যার কাছ থেকে পেয়েছিল তাকেই ফিরিয়ে দিল, যাতে তার যাত্রাপথে আর সেরকম কোনো ঘটনা না ঘটে। আর সমুদ্র এবং জাহাজ চালানো সম্পর্কে তো তার অনেক কিছু অভিজ্ঞতা হয়েই গেছে, সেই কারণে সে টুপিটা ফেরত দিয়ে দিয়েছিল। ঠিক আছে, এবার আমি অ্যাক্টিভিটিগুলো করে দিচ্ছি, সুন্দর করে খাতায় টুকে নেবে এবং বাড়িতে সুন্দর করে পড়বে। বুঝতে পেরেছো সবাই? ওকে, তাহলে আমরা কি দেখলাম, আমাদের গল্পটা শেষ হয়ে গেছে। এবার তার উপরে বেস করে আমাদেরকে আবার কয়েকটা অ্যাক্টিভিটি করতে হবে। যেমন প্রথমে অ্যাক্টিভিটি 6 আছে, কি আছে আগে ইনস্ট্রাকশনটা পড়ে নিই। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। ভালো করে পড়বে ইনস্ট্রাকশনটা, কারণ পরীক্ষাতে অনেক সময় গোটা ট্রু অথবা গোটা ফলস কথাটা লিখতে বলে, আবার কোথাও টি অথবা এফ লিখতে বলে, আবার কোথাও ইনকারেক্ট কারেক্ট লিখতে বলে। তার ফলে ইনস্ট্রাকশনটা ভালো করে পড়তে হবে, আমাকে যা বলেছে সেটাই লিখতে হবে। ঠিক আছে, তো এখানে বলেছে সঠিক হলে টি লিখবো আর বেঠিক হলে এফ লিখবো। ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, পাশে যে বাক্স দেওয়া আছে সেখানে গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর আনসার্স। এবার আমাকে বলেছে তোমার আনসারের সাপেক্ষে একটা করে সাপোর্টিং স্টেটমেন্টস দিতে হবে। সাপোর্টিং সেন্টেন্স অথবা সাপোর্টিং স্টেটমেন্টের কথা আমি বলি ট্রু ফলসের ক্ষেত্রে বিশেষত। যখন ট্রু ফলস তুমি লিখবে, তারপরে তোমাকে কোনো সাপোর্টিং সেন্টেন্স বা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলবে, সেক্ষেত্রে খুব কেয়ারফুল হবে। নিয়মটা হচ্ছে, যখন আমি সাপোর্টিং স্টেটমেন্ট বা সাপোর্টিং সেন্টেন্স দিচ্ছি, তখন বইয়ে যে বাক্যটা আছে হুবহু সেই বাক্যটাকে ওখানে তুলে দিতে হবে। সেখানে লিখতে গিয়ে কিন্তু নিজের কিছু অ্যাডিশন বা কিছু বাদ করে দেওয়া যাবে না। আমি জনের জায়গায় হি লিখে দিলাম বা হি এর জায়গায় জন লিখে দিলাম, কখনো কিছু চেঞ্জ করা যাবে না। ইভেন দাড়ি কমা যেগুলো আছে সেগুলোকেও হুবহু রাখতে হবে, কিছু চেঞ্জ করা যাবে না সাপোর্টিং সেন্টেন্সের ক্ষেত্রে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। ঠিক আছে, ওকে, তাহলে প্রথমটা কি আছে পড়ি। 1 নম্বর আছে জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড। জন কখনো স্থলভাগের স্বপ্নই দেখেনি। ঠিক না ভুল? ভুল, ফলস। এফ লিখেছি ফলসের জায়গায়। এবার আমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে, আমি সামনে সাপোর্টিং স্টেটমেন্টটা লিখেছি দেখো। জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। জন স্থলভাগের স্বপ্ন দেখা থেকে নিজেকে আর আটকাতে পারলো না, তার মানে স্থলভাগের স্বপ্ন সে দেখতেই থাকলো। দ্বিতীয়, দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং। বলছে সেই স্কোয়াল মানে হঠাৎ করে যে হাওয়া, জোরে জোরে হাওয়া বওয়াটা, সেটা শুরু হয়েছিল তার কারণ জন ঘুমিয়েছিল। ঠিক, জন ঘুমিয়েছিল, সেই সময় তো সেটার জন্ম হলো, এবং ঘুমিয়েছিল বলেই তো সেটার জন্ম হলো। ট্রু, টি লিখেছি। লাইনটা কি দিয়েছি দেখো, ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। এটা থেকে কি হলো, একটা স্কোয়াল, প্রচণ্ড হাওয়ার সৃষ্টি হলো, ঝোড়ো হাওয়া, ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে, দ্যাট হিট দ্য শিপ, যেটা সেই জাহাজকে গিয়ে আঘাত করলো, উইদাউট এ ওয়ার্নিং, আগে থেকে কোনো সতর্কবার্তা ছাড়াই। তারপরে 3 নম্বর বাক্য আছে দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন। ক্যাপ্টেন জনের উপরে খুব রেগে গিয়েছিল। ঠিক, রেগে গিয়েছিল তো। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপ ক্যাপ। ইন অ্যাঙ্গার, অ্যাঙ্গার মানে রাগ, রাগের সাথে সাথে সে কি করেছিল, তার টুপির পেছন দিকটাতে তার মাথাটা চেপে ধরেছিল, তার মানে ক্যাপ্টেন তার উপরে রেগে গিয়েছিল। 4 নম্বর বাক্য, লাস্ট বাক্য, জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারি ম্যান। জন তার উইন্ড ক্যাপটা ফেয়ারি ম্যানকে বা পরিমানবকে ফিরিয়ে দেয়নি। ঠিক না ভুল? ফলস, এফ লিখেছি। সাপোর্টিং স্টেটমেন্ট কি আছে দেখো, হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন। সে কি করেছিল, সে উইন্ড ক্যাপটাকে একটা পাথরের নিচে গুজে দিয়েছিল, হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, যেখানে সে জানতো যে ফেয়ারি ম্যানটা সেই টুপিটা সেখান থেকে খুঁজে পেয়ে যাবে। তার মানে জন সেটা চেয়েছিল যে ফেয়ারি ম্যানটা সেটা টুপিটা তার ফেরত নিক। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে অ্যাক্টিভিটি 6 শেষ হয়ে গেল।
এবার আমাদের অ্যাক্টিভিটি 7 আছে, তাহলে আমাদের টেক্সট শেষ হয়ে যাবে। এরপরে গ্রামার এবং ভোকাবুলারিতে বেশ কিছু কারেকশন আছে যেগুলো তোমাদেরকে করতে হবে। তাহলে অ্যাক্টিভিটি 7টা আমি করিয়ে দিই, তাহলে আমাদের টেক্সটের সমস্ত সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো অ্যাক্টিভিটি 7টা কী হবে। তাহলে আমরা অ্যাক্টিভিটি 7-এ কী আছে একবার পড়ে নিই। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে। যেমন প্রশ্ন দেওয়া আছে আমাদেরকে উত্তরটা কিন্তু তার সাথে মিলিয়ে লিখতে হবে, তবে আমরা ভালো নম্বর পাবো। শুধুমাত্র প্যাসেজ থেকে অংশটা কোট করে ওখানে বসিয়ে দিলাম তাহলে কিন্তু পুরো নাম্বার পাওয়া যাবে না। সেখানে এক্সামিনার চাইলে 2-এর মধ্যে আমাকে 1 দিতে পারেন। সেই কারণে আমাকে যদি 2-এর মধ্যে 2 পেতে হয় তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যেমনটি প্রশ্নটি করা আছে তার সাথে মিলিয়ে আমাকে উত্তরটা লিখতে হবে। যেমন প্রথম প্রশ্নটা কি আছে, হোয়াই ডিড দ্য সেলার্স ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড। বলছে সমস্ত নাবিকেরা জনের মাথা থেকে তার টুপিটাকে খুলতে চেয়েছিল। কেন খুলতে চেয়েছিল আমরা জানি, কি লিখেছি দেখো, জনস ক্যাপ ওয়াজ রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী। জনের টুপিটা ছিল দায়ী ফর দ্য স্কোয়াল, সেই ঝোড়ো হাওয়াটার জন্যে, ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, যেটা একটা পরিষ্কার আকাশে তৈরি হয়ে গিয়েছিল হঠাৎ করে। ইট হিট দ্য শিপ হার্ড অ্যান্ড ড্যামেজড দ্য শিপ। এটা কি করেছিল, সেই ঝোড়ো হাওয়াটা জাহাজে এসে খুব জোরে আঘাত করেছিল এবং জাহাজকে ক্ষতি করে দিয়েছিল। সো দ্য সেলার্স ট্রাইড টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড। সেই কারণে সেলাররা চেয়েছিল জনের মাথা থেকে সেই টুপিটাকে খুলে নিতে, কারণ সেই টুপিটাই দায়ী ছিল এই সমস্ত ক্ষতির জন্যে। দ্বিতীয় প্রশ্ন, হাউ ডিড জন ডিভাইড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি। জন তার সময়টাকে এই যে স্থলভাগ এবং জলভাগ এই 2-এর মধ্যে কি করে ভাগ করেছিল। জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন ল্যান্ড। জন কি করেছিল, অর্ধেকটা সময় স্থলভাগের উপরে কাটিয়েছিল, অ্যান্ড হাফ অন দ্য সি, এবং বাকি অর্ধেকটা সময় সে সমুদ্রের উপরে কাটিয়েছিল। ইন দিস ওয়ে, এইভাবে জন ডিভাইডেড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি। জন স্থলভাগ এবং জলভাগের মধ্যে তার সময়টাকে ভাগ করে নিয়েছিল। 3 নম্বর প্রশ্ন, ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টল। তোমার কি মনে হয় জনকে কি ঠিকভাবেই নাম দেওয়া হয়েছিল নাবিক কচ্ছপ বলে? ইয়েস, জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টল। হ্যাঁ, জনকে সঠিকভাবেই নামকরণ করা হয়েছিল নাবিক কচ্ছপ বলে। কেন বলছে, গিভ রিজন ফর ইয়োর আনসার। এই প্রশ্নটাতে দেখো 2টো ভাগ আছে। যখন কোনো প্রশ্নতে 2টো ভাগ থাকবে তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে একটানা উত্তর কখনো লিখতে হয় না। প্রথম উত্তরটা আমি লিখলাম, তারপর একটু স্ট্যান্ডার চেঞ্জ করে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আবার স্ট্যান্ডার চেঞ্জ করে লিখতে হবে। ঠিক আছে, মাথায় রেখো কথাগুলো। ছোট ছোট যে জায়গাগুলো আমি পড়ানোর সময় বলছি এগুলো হচ্ছে ভালো রেজাল্ট করার এক একটা ছোট ছোট স্টেপ। এই স্টেপগুলোকে ফলো করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়। ঠিক আছে, তাহলে দ্বিতীয় প্রশ্নটা কি আছে, গিভ রিজন ফর ইয়োর আনসার। তুমি যে উত্তরটা বললে তার সপক্ষে যুক্তি দাও। জন ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ল্যান্ড অ্যাজ হি ওয়াজ অন দ্য ওয়াটার। বলছে জনের নামটা সঠিক হয়েছিল এই কারণে যে জন তার যতটা সময় সে ডাঙার উপরে কাটাতো ঠিক ততটাই সময় সে জলের উপরেও কাটাতো। যেহেতু সে সময়টাকে সমানভাবে ভাগ করে নিয়েছিল, ঠিক যেমন করে কচ্ছপ তার অর্ধেক জীবনটা স্থলভাগের উপরে অর্ধেক জীবনটা জলভাগের উপরে কাটায়, একই রকমভাবে জনও তার জীবনটা কাটিয়েছিল। সেই কারণে জনের নাম সঠিকভাবেই দেওয়া হয়েছিল নাবিক কচ্ছপ। লাস্ট প্রশ্ন, হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। তোমার মতে জন সেই ফেয়ারিম্যানকে তার টুপিটা ফিরিয়ে দিতে চেয়েছিল কেন? কেন সে নিজের কাছে রেখে দেয়নি? ওরকম একটা জাদুর টুপিকেও হাতছাড়া করে, কিন্তু জন করলো। কেন করলো? জন হ্যাড গট এনাফ ইনফরমেশন অফ সি অ্যান্ড সেলিং। বলছে জনের এই 1 বছর 1 দিন যখন সে সমুদ্রে কাটালো তার সমুদ্র এবং জাহাজ চালানো সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা হয়ে গিয়েছিল। হি অলসো হ্যাড এ ব্যাড এক্সপিরিয়েন্স উইথ দ্য ক্যাপ। তার সাথে সাথে সেই জাহাজটা নিয়ে তার একটা খারাপ অভিজ্ঞতাও হয়েছিল। সো সেই কারণে হি ওয়ান্টেড টু রিটার্ন দ্য ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। সেই কারণে সে চেয়েছিল তার টুপিটা সেই ফেয়ারিম্যানকে ফেরত দিতে, যাতে সেই টুপিটাকে নিয়ে পরবর্তীকালে তার আর কোনো সমস্যার মধ্যে পড়তে না হয়। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে টোটাল আমাদের দ্য উইন্ড ক্যাপ লেসন 1, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। 3টে লেসনের 3টে ইউনিটকে আমি পরিষ্কার করে তোমাদেরকে পড়িয়ে দিলাম। যখন বাড়িতে পড়বে এটা তখন সুন্দর করে বইটা সামনে রাখবে, আমার পড়াটা দেখবে এবং নিজের বইটা মেলাবে। তার সাথে সাথে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আমি সলভ করে দিয়েছি। প্রত্যেকটা অ্যাক্টিভিটি কোনটার উত্তর কী হবে আমি বোর্ডে লিখে দিয়েছি। সুন্দর করে খাতায় টুকে নেবে এবং সেটাকে ভালো করে পড়বে এবং তোমাদের পরীক্ষাতে সেটা সুন্দর করে প্রেজেন্ট করবে। তাহলে আজকে আমাদের এখানে
ফার্স্ট লেসন দ্য উইন্ড ক্যাপ সেটা শেষ হয়ে গেল। আমাদের যে অ্যাক্টিভিটি ছিল সমস্ত কিছু তোমরা বাড়িতে ভালো করে প্রিপারেশন করবে যাতে পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারো। এর পরের দিন বা এর পরের ক্লাসে আমরা আমাদের সেকেন্ড লেসন নিয়ে আলোচনা করব, সেই সেকেন্ড লেসন নিয়ে তোমাদেরকে পড়াবো। ততক্ষণ পর্যন্ত আজকে শেষ হয়ে গেল ক্লাস। গুড বাই।